Okay, so we will learn about measures of central tendency. Chapter 3, okay, measures of central tendency. So normally after collecting the data set, we have a lots of data. So আমরা কিন্তু বুঝতে পারি না আসলে কোনটা দিয়ে আমরা বাকি পুরোটাকে রিপ্রেজেন্ট করব। অত গ্রাফের মাধ্যমে আমরা বোঝাতে পারি যে এরকম এরকম হয়েছে বা হচ্ছে। But we need a single value so we can represent the total data set. Okay. ফর এক্সাম্পল আমরা যদি আপনাদের ক্লাস সম্পর্কে জানতে চাই, তো এখন আপনাদের এক একজনের বয়স হতে পারে এক এক রকম বা এক এক ধরনের সিজিপি এক এক রকম। তো সবারটা না নিয়ে আমরা যদি একটা সিঙ্গেল ভ্যালুর মাধ্যমে পুরো ক্লাসকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা ফর এক্সাম্পল হতে পারে আপনাদের বয়স ফর এক্সাম্পল 22 বছর, কিংবা আপনাদের সিজিপি 3.5। তো আমরা বললাম যে এই ক্লাস স্টুডেন্টরা 3.5 এর কাছাকাছি সবাই পেয়ে থাকে। সেই সিঙ্গেল ভ্যালুর মাধ্যমে কিন্তু আমরা পুরা ক্লাসটাকে বলতে পারলাম যে হ্যাঁ, ক্লাসের স্টুডেন্টদের অবস্থা কেমন, ক্লাস স্টুডেন্টদের বয়স কেমন। সেটাকেই বলা হয় সেন্ট্রাল ভ্যালু। এবং আজকে আমরা এই সেন্ট্রাল ভ্যালুই মেজার করব। তো নর্মালি এই মেজার গুলো অনেকেই আপনারা জানেন, মিন বা গড় আপনারা শিখে আসছেন ছোটবেলায়, তো সেগুলোই আজকে আমরা শিখবো। So formal definition of measures of central tendency is that central tendency is a central or typical value for a distribution. It is also be called a center or location of the distribution. Sometimes it is called average. A measure of central tendency is a summary measure that attempts to describe a whole set of data with a single value that represents the middle or center of its distribution. Okay, so similarly, মানে একটা সিঙ্গেল ভ্যালুর মাধ্যমে আমরা পুরো ডাটাকে রিপ্রেজেন্ট করব। আবার আরেকটা বিষয় আছে, মনে করেন যে আমরা নর্মালি জানি কি যে লম্বা মানুষের বা সন্তান লম্বাই হবে বা খাটো মানুষের সন্তান খাটো হবে, কিন্তু আসলে কি সেটা হয়? ঠিক আমরা বলি যে লম্বা মানুষের নেক্সট জেনারেশন লম্বা হবে, তো এখন যদি সে লম্বা হতেই থাকে তাহলে তো আকাশ পড়ে যাওয়ার কথা এতদিনে। আবার যার স্মল বা খাটো মানুষ, তাদের বাচ্চা যদি খাটোই হতে থাকে তাহলে তো এতদিন সে মাটির কাছাকাছি চলে যাওয়ার কথা। কিন্তু আদৌ কি সেটা হয়? সেটা কিন্তু হয় না। ঠিক নেচারের যেমন একটা টেন্ডেন্সি থাকে মাঝামাঝি থাকার, সিমিলারলি ডাটারও টেন্ডেন্সি থাকে এই মাঝামাঝি থাকার। তা আমরা যদি আপনাদের সিজিপি নিয়ে দেখবো যে মোটামুটি মোস্ট অফ দ্য স্টুডেন্ট হয়তো বা 3.25 এর কাছাকাছি আছে আপনাদের রেজাল্ট। তো এই ডাটারও টেন্ডেন্সি থাকে মাঝামাঝি থাকার। যেমন আপনারা দেখবেন যে সবাই বাজারে যান, সুন্দর মতো জুতা পায়ে দিয়ে বাসায় চলে আসেন। কেউ কি আপনার মেজার দিয়ে আসছিলেন আপনার পায়ের মাপ? কেউ কিন্তু দিয়ে আসেন নাই, কিন্তু ঠিকই আবার জুতা মোজা কিনে বাসায় চলে আসেন, কারণ জানে যে মোটামুটি প্রচুর মানুষের পায়ের সাইজ বলেন বা সাপোজ ড্রেসের সাইজ এই ধরনের, এই জন্যই যারা আর কি এগুলো তৈরি করে তারা বানিয়ে রাখছে এবং আমরা সুন্দর মতো গিয়ে তো নিয়ে আসি। তো এই সেন্ট্রাল মানে প্রচুর মানুষ এই ধরনের, এই জন্যই এটা তৈরি করে। এটা একটা সেন্ট্রাল ভ্যালু যে হ্যাঁ প্রচুর মানুষ এই সাইজের, এই জন্য তারা শার্ট অথবা প্যান্ট অথবা জুতা তৈরি করে রেখেছে এবং আমরা সুন্দর মতো কিনে নিয়ে আসি। আজকে আমরা এই সিঙ্গেল ভ্যালুর মেজার গুলোই পড়বো। তো নর্মালি ইম্পর্টেন্স অফ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, there are normally 4 reasons or importance of measures of central tendency. First one is to find representative value. So measures of central tendency or averages gives us one value for the distribution, and this value represent the entire distribution. In this way, averages convert a group of figures into one value. The representative value মানে আমি যেটা বললাম পুরো ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা দেখা গেল একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ তৈরি করি। সিমিলারলি যে পুরো ডাটা সম্পর্কে জানার জন্য আমরা একটা ক্লাস মানে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু যার মাধ্যমে আমরা পুরো ডাটা সম্পর্কে বলতে পারি। Then number 2, to condense the data set, that means ডাটাকে আমরা ছোট করে, যেহেতু আমরা অনেকগুলো ডাটা থেকে মাত্র একটা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, স্বাভাবিকভাবে ডাটাটা কনডেন্স বা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, টু মেক কম্পারিজন, সো আমরা খুব সহজে কম্পেয়ার করতে পারি। আমরা বলতে পারি যে সাপোজ এই ক্লাসের স্টুডেন্টের সাথে আপনার হলেন 11 and 12 ব্যাচ, সো আমরা এদের সাথে আবার অন্য কোর্সে বা অন্য ব্যাচের স্টুডেন্টদেরও কম্পেয়ার করতে পারি। ফর এক্সাম্পল আপনাদের হয়তো সিজিপিএ 3.5
তাহলে আপনাদের সিনিয়র ব্যাচে 3.25 অথবা জুনিয়রদের 3.75, তখন আমরা বলতে পারি যে এই ক্লাসের থেকে ওই স্টুডেন্টরা ভালো বা এই ক্লাসের থেকে স্টুডেন্টরা খারাপ, কম্পেয়ার করতে পারি। The last one is helpful in further analysis. So আমরা আদার যেসব মেজার্স আছে সেগুলা করতে গেলে আমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটাই কি বলে প্রথম একটা পদক্ষেপ, যার মাধ্যমে আমরা অন্য মেজার গুলো করতে পারবো। এগুলো না হলে আমরা অন্য মেজার গুলো সামনে যেতে পারবো না। তো অনেক ধরনের মেজার আছে, সেখান থেকে আমরা 3-4টাই পড়বো। Various measures of central tendency. First one is mean. Okay. Then median, mode, and weighted mean, special case of mean, geometric mean. ঠিক আছে, এগুলো আমরা for raw data and for group data দুইটার জন্য পড়বো। এটা সাদা প্রশ্ন। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তো সেখান থেকে আমরা যেগুলো পড়বো, ঠিক আছে। নাম্বার 1, arithmetic mean or simply mean. Number 2, median. Number 3, mode. Number 4, geometric mean. ঠিক আছে, আর বাকি দুটো হচ্ছে স্পেশাল কেস অফ অ্যারিথমেটিক মিন। যদি আমরা এটাকে কি বলে স্টার দিয়ে রাখি, সো ওয়েটেড মিন, weighted mean, and second also special case of geometric mean, rate of increase over time. So এগুলা পড়বো, প্রথমগুলো আমরা র ডাটার জন্য পড়বো, পরে গ্রুপ ডাটার জন্য পড়বো। র ডাটা মানে হচ্ছে যখন ডাটাগুলো আমাদের এলোমেলো ছিল, লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম র ডাটা থেকে কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনস্ট্রাক্ট করতে হয়, তাই না? তো ডাটাগুলো যখন এলোমেলো থাকবে সেটা হলো আমাদের র ডাটা, আর যখন সেটা আমরা টেবল বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করব সেটা হলো গ্রুপ ডাটা। তো গ্রুপ ডাটা থেকে আমরা নরমালি মিন এবং ভেরিয়েন্স বলে মিন, মিডিয়ান, মোড এই তিনটাই শিখবো। নরমালি তিনটাই লাগে বেশি কাছে। তো প্রথমে আমরা আগে র ডাটার জন্য এগুলো শিখি, তারপরে গ্রুপ ডাটার জন্য শিখবো। সো আমি ফর্মুলাটাতে যাচ্ছি, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আমাদের arithmetic mean or mean. Okay, mean. So normally we know there are two types of topics we have to know about: population and sample. So মনে আছে তো পপুলেশন কি ছিল and for sample কি ছিল? কারো মনে আছে? So কারো মনে নাই? ক্লাসে আছেন আপনারা নাকি? অনেকে তো রেকর্ড পেলে আর ক্লাস না করলে চলে যায়। মনে আছে পপুলেশন কি ছিল এবং স্যাম্পল কি ছিল? জি না স্যার, মনে নাই। কারো মনে নাই? পপুলেশন হচ্ছে শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই না, সবকিছুর পরিমাণকেই পপুলেশন বলা হয়, এটা বলছিলেন। আর স্যাম্পল হচ্ছে ধরেন একটা এরিয়াতে আমরা যদি ধরেন কোনো একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে মাটি টেস্টের জন্য ওই সম্পূর্ণ মাটিটা হচ্ছে পপুলেশন, আর ওখান থেকে যতটুকু পরিমাণ আমরা টেস্টের জন্য নিব ওটা হচ্ছে স্যাম্পল। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। সো পপুলেশন নরমালি টোটাল, ঠিক আছে, and sample is a part of the population. সো আপনাদের যদি একটা কথা বলে রাখি, যারা বেশি কথা বলবেন তাদের কিন্তু অ্যাসাইনমেন্টের মার্কস বেশি হবে, আর যারা ঘুমাই থাকবেন তাদের কিন্তু মার্কস কম হবে, ঠিক আছে। আজকে আমি একটা কোশ্চেনের দিয়েছি আপনাদের হাতে, দেখবেন। তো এটা সবাই ফিল আপ করবেন, এখানে কিছু মার্কস আমি দিব।
এবং সাথে আমরা কোশ্চেনিয়ার সম্পর্কে একটু আইডিয়া নেবেন কিরকম কোশ্চেনিয়ার হতে পারে। এটা ভেরি করে রিসার্চ টু রিসার্চ, আবার ফিল্ড টু ফিল্ড আর কি। এখন হয়তো আমি পারসেপশন রিলেটেড কোশ্চেন দিয়েছি। তো আমরা পপুলেশন মিন, স্যাম্পল মিন, প্রথম হচ্ছে আমাদের মিন বা অ্যারিথমেটিক মিন, সেটাতে আমরা শিখতেছি পপুলেশন মিন এন্ড স্যাম্পল মিন, এই দুটো নাম শিখবো। সো পপুলেশন মিনের যদি আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দেখি, population mean equal to sum of all the values in the population and divided by number of values in the population. আমরা নোটেশন যদি দেখি মিউ মিনস পপুলেশন মিন। সো যখনই আপনার মিন দেখবেন মিউ, তখনই বুঝবেন দিস ইজ পপুলেশন মিন। এটা কিন্তু সব জায়গায় ফর এভরি টাইপস অফ স্ট্যাটিস্টিক্স আর এভরি ফিল্ড যেখানে আপনি যাবেন, মিউ মানে হচ্ছে পপুলেশন মিন, যদি আপনি আর কি পপুলেশন রিলেটেড কথাবার্তা পড়েন। So mu equal to summation x by n. So n is population size, or x means the values of the data set. And similarly, sample mean is this. Sample means sum of all values in the population sample and divided by number of values in the sample. The notation is x bar is denoted by, so sample mean is denoted by x bar, and small n is sample size. The formula দুইটা কিন্তু সেম, বাট ডাটার উপর ডিপেন্ড করে আপনাকে পপুলেশন অথবা স্যাম্পল মিন বের করতে হবে। আর নরমালি পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স কে বলা হয় প্যারামিটার, আর স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্স কে বলা হয় স্ট্যাটিস্টিক। যেমন স্যাম্পল মিন হলো স্যাম্পলের একটা ক্যারেক্টারিস্টিক্স, পপুলেশন মিন হলো পপুলেশনের একটা ক্যারেক্টারিস্টিক্স, এরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, ঠিক আছে, কোরিলেশন। তো এই বিষয়গুলো ডিপেন্ড করে পপুলেশনের প্যারামিটার, এক একটা ক্যারেক্টারিস্টিক্স কে বলা হয় প্যারামিটার, আর স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্স কে বলা হয় স্ট্যাটিস্টিক। তো এই মিন আমরা সবাই বের করতে জানি, তারপর আমরা একটা ডাটা নিয়ে স্যাম্পল মিন বের করা বা পপুলেশন মিন বের করা শিখতেছি। ফর এক্সাম্পল এটা পেজ নাম্বার 62 পেজ, আমরা এখান থেকে ডাটা নিচ্ছি। Compute the mean of the following population values. So here is given that this is a population, so we have to find population mean. For example, this 3A number, compute the mean of the sample values. So this is sample, so we have to find sample mean. Okay, এখানে মিন বের করতে বলছে, কিসের মিন সেটা কিন্তু বলে নাই, যেহেতু ভ্যালুজ আর স্যাম্পলস, we have to find sample mean, and এক নম্বরে ভ্যালুজ পপুলেশন ভ্যালুজ, we have to find population values. So for example, আমরা এক নাম্বারটাই নিচ্ছি, compute the mean of the following population values. So আমাদের এই population values দেওয়া আছে, সেখান থেকে আমরা population mean বের করব। So আমরা আপাতত যাচ্ছি এখানে, so this is our population values. So from this population value we have to find the population mean. তো সবার স্ক্রিন দেখা যাচ্ছে তো? লেখা কি ছোট হয়ে যাচ্ছে, বড় করব নাকি বলেন? ঠিক আছে স্যার, দেখুন। জি স্যার, দেখা যাচ্ছে। বড় করলে সুবিধা অসুবিধা দুটোই আছে, বড় করলে বেশি লেখা যাবে না, আবার ছোট করলে বেশি লেখা যাবে, ঠিক আছে। আমরা একটু বড় করতে তাহলে আমাদের পপুলেশন মিন আছে এখানে, আমাদের হেয়ার n equal to 5, population size n equal to 5, ঠিক আছে। n means number of observations, so এখানে আমাদের 5টা ডাটা আছে, so n equal to 5. Okay, and we know population mean is denoted by mu. Okay, আমি কিন্তু সরাসরি লিখতেছি mu, যেহেতু ওখানে আমি বলে দিলাম পপুলেশন মিন কি আমরা মিউ দিয়ে লিখতেছি। সো মিউ ইকুয়াল টু সামেশন x বাই ক্যাপিটাল N. ওকে, সো x মানে এভরি ভ্যালু, সো উই হ্যাভ টু অ্যাড এভরি ভ্যালু। সো 6 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 6 দেন ডিভাইডেড বাই 5. ওকে, সো যোগ বিয়োগ করলে আপনারা জানেন যা হবে তাই। সো 9 14 5.4 হ্যাঁ 5.27. Okay, so 5.4. So this is population mean. So দেখেন কারো কোনো কোশ্চেন আছে পপুলেশন মিন বের করার জন্য? সবাই এটা জানেন? জি স্যার। ঠিক আছে,
তো এখন আমরা যদি স্যাম্পল ভ্যালু নেই, স্যাম্পল ডাটা নেই, ফর এক্সাম্পল আমরা বই থেকে নিয়েছি 3 নাম্বারের ডাটা, সো দিস ইজ আওয়ার স্যাম্পল ভ্যালুস। তো সেখান থেকে আমরা ডাটা নিচ্ছি, আর ডাটাটা আমরা এই সাইডে লিখি এখন। Okay, so this is our sample data. So from this data set we have to find sample mean. So আমরা জানি এখানে আমাদের sample size here small n. So this is a sample, so we have to find a small n. So n equal to small n, so 4. And sample mean is generated by a small x bar. Okay, so you have to remember x bar means sample means. X bar equal to summation x by a small n. So 5 plus 9 plus 4 plus 10 divided by 4. So 14, 18 and 28. So this is 7. So this is sample mean. ঠিক আছে? So population mean এবং sample mean যদি ডাটা কিন্তু সেম থাকে, দুটার মান কিন্তু একই আসবে, বাট সঠিক ফর্মুলা ইউজ করতে হবে। ডাটা যদি পপুলেশন হয় তাহলে পপুলেশন মিন বের করতে হবে, যদি স্যাম্পল হয় তাহলে স্যাম্পল মিন। স্যার এখানে স্যাম্পল মিনের 4টা আমি বুঝতে পারিনি স্যার। হ্যাঁ দেখেন ডাটা কতগুলো আছে, নাম্বার অফ অবজারভেশন। সো দিস ইজ n মিন্স টোটাল অবজারভেশন। ঠিক আছে, দেয়ার আর 4 অবজারভেশন, রাইট? ও যে সংখ্যাটা ওই কয়টা হচ্ছে n সংখ্যক। হ্যাঁ, n মিন্স নাম্বার অফ অবজারভেশন অর নাম্বার অফ ভ্যালুস। ওকে, জি স্যার। ওকে, সো এখন যাদের সময় আছে বাসায় বসে বসে যে কোনো ডাটা নিবেন, ডাটা নিয়ে বসে বসে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কোশ্চেনে যদি কিছুই বলা না থাকে, সাপোজ পপুলেশন নাকি স্যাম্পল, তাহলে আপনার সবসময় স্যাম্পল ধরেই কাজ করবেন। ঠিক আছে, নর্মালি পরীক্ষাতে আর যত ডাটা দেওয়া থাকবে না। ফর এক্সাম্পল আমরা যদি 7 নাম্বারটা চিন্তা করি, যদিও সেখানে বলে দিয়েছে কম্পিউট দ্য অ্যারিথমেটিক মিন। Okay, so there are 10 sales people employed by Midtown Ford. The number of new cars sold last month by respective sales people were this. Okay. তো এখানে কিছু বলা নাই, তাহলে আপনি বের করবেন স্যাম্পল মিন। ঠিক আছে? জি স্যার। আর যখন বলা থাকবে তখন তো অবশ্যই স্যাম্পল মিন বা পপুলেশন মিন যেটা বলা থাকবে সেটা বের করবেন, আর কিছু বলা না থাকে আপনার স্যাম্পল মিনই বের করবেন। তো যাদের সময় আছে দুটার বাসায়, প্রসিডিউর তো একই, হ্যাঁ বলেন। মানে দুইটার বের করার নিয়ম তো একই। হ্যাঁ, দুইটার বের করার নিয়মও একই, এবং যদি আপনি দুইটার সেম ডাটা সেম হয়, দুইটার মানও কিন্তু সেম আসবে, কিন্তু যেহেতু বলা হচ্ছে পপুলেশন অথবা স্যাম্পল, তাহলে আপনাকে সেভাবে করতে হবে, কারণ নোটেশন তো আলাদা। আপনি স্যাম্পলের জন্য যদি ইউজ করে পপুলেশন মিন বের করেন তাহলে তো ভুল হয়ে যাবে, আবার পপুলেশন ডাটা দেওয়া আছে যদি স্যাম্পল মিন বের করেন তাহলেই কিন্তু ভুল হবে, বাট রেজাল্ট কিন্তু সেম আসবে যেহেতু ফর্মুলা বলে না দেয়া থাকলে স্যাম্পল মিনস বের করব। হ্যাঁ, বলে না থাকলে আপনারা স্যাম্পল মিন বের করবেন, আচ্ছা বা স্যাম্পল ধরে নেবেন ডাটা থেকে, কারণ রিয়েল লাইফে আমরা স্যাম্পল নিয়ে কাজ করি মোস্ট অফ দ্য টাইম। নরমালি বলে দেওয়া থাকবে, সো টেনশনের কোনো কারণ নাই। যেমন ফর এক্সাম্পল 10 নাম্বার দেখেন, the human relation director at Ford began a study of the overtime hours in the inspection department, a sample of 10 workers. So এখানে কিন্তু বলে দিয়েছে কি স্যাম্পল, তো তখন আপনার স্যাম্পল মিন বের করবেন। ঠিক আছে, এটা কোশ্চেন উপরে দিয়ে বলে দেওয়া আছে মিন, সো স্যাম্পল মিন বের করবেন, তাহলে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, একটা করলেই বাকি এটা সবাই পারেন, এই জন্য আমি বেশি কিছু বলতেছি না। এরপরে আমরা চলে যাচ্ছি মিডিয়ান। আচ্ছা, এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে যেগুলো আপনার বাসায় পড়বেন। প্রপার্টিজ অফ অ্যারিথমেটিক মিন, এভরি সেট অফ ইন্টারভাল রেশিও লেভেল ডাটা হ্যাজ এ মিন, এগুলো পড়বেন। লিমিটেশন আছে, নরমালি ক্যাটাগরিক্যাল ডাটার জন্য আমরা মিন বের করতে পারি না, অর্থাৎ সাপোজ রিলিজিয়ন ইজ এ ক্যাটাগরি অ্যাভেলেবল, তো হিন্দু মুসলিমের গড় আমরা বের করতে পারি না, সেই জন্যই সব ডাটার জন্য সব ধরনের কিন্তু টুল ইউজ করা যাবে না। এই জন্য আমরা কিন্তু প্রথমে পড়ে আসছিলাম নরমালি there are 4 types of level of measurement, তাই না? তো এখন হচ্ছে মিডিয়ান।
So normally median is the middlemost value after arranging the data set according to smallest to largest or largest to smallest or ascending order or descending order. Okay, so median is the midpoint of the values after they have ordered from the smallest to the largest or largest to the smallest. ডাটাকে ছোট থেকে বড় আকারে সাজানোর পরে যে মাঝামাঝি পাবো সেটাই নরমালি মিডিয়ান। তারপরে মিডিয়ানের ফর্মুলা আছে, সেটা আমি লিখতেছি আমাদের সাদা পেজে গিয়ে। সো মিডিয়ানকে আমরা নরমালি এমই দ্বারা লিখে থাকি। আচ্ছা, এখন কিন্তু আমরা নরমালি সবগুলো স্যাম্পলের জন্যই করব, ঠিক আছে? ওটা পপুলেশনের জায়গায় শুধু ক্যাপিটাল এন আসবে আর স্যাম্পলের জায়গায় স্মল এন আসবে, এই হলো পার্থক্য। তো আমরা ধরে নিলাম সবই স্যাম্পল। তো মিডিয়ানকে আমরা এমই দ্বারা লিখে থাকি, এমই মিন্স মিডিয়ান। ওকে, সো মিডিয়ান ইজ n plus 1 divided by 2 the observation. When n is odd, n is odd. Odd means bijor. Okay, and এক নাম্বার ফর্মুলা এটা, and 2 নাম্বার হচ্ছে median equal to n by 2 so n by 2 the observation. So observation কে আমি সংক্ষেপে বলতে OBS লিখতেছি। OBS means observation, then plus n by 2 plus 1th observation. OBS observation divided by 2. So when n is even, n even means জোড় সংখ্যা, আর যদি বিজোড় হয় তাহলে প্রথম ফর্মুলা, এন্ড যদি জোড় হয় তাহলে ইভেন লেখাটা সুন্দর হলো না। So when n is odd means n যখন বেজোড়, যেমন 5, 7, 15, 21, 27, যদি n এর মানটা যদি বিজোড় হয় তাহলে আমরা ফার্স্ট ফর্মুলা দিয়ে মিডিয়ান বের করব। সো মিডিয়ান ইকুয়াল টু n plus 1 divided by 2 the observation। আর যদি আমাদের n এর মানটা জোড় হয়, সো তখন হবে আমাদের ফর্মুলা মিডিয়ান ইকুয়াল টু n by 2 the observation plus n by 2 plus 1 the observation divided by 2। ওকে, এই হলো আমাদের ফর্মুলা। বাট অবশ্যই আমাদেরকে ডাটাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিতে হবে। আমরা একটা ডাটা নিচ্ছি বই থেকে, ওয়েটেড মিন আমরা পরে শিখতেছি। সো মিডিয়ান মোট একসাথে দেওয়া আছে কাছাকাছি। ফর এক্সাম্পল আমরা এই 18 নম্বরের ডাটা নিচ্ছি। So this data has given, so from this data set you have to find median. So copy. So this is our data set. So from this data set you have to find median. So we have to check what is the value of n. So 1, 2, 3, 4, 5, 6, 7. Okay, so here n equal to 7. So it's small enough. Space delay বড় হয়ে যায়, so আমরা 7 দিয়ে লিখি। So here n equal to 7. So n means 7. 7 is odd, right? Yes. So আমাদের ফার্স্ট ফর্মুলা দিয়ে মিডিয়ান বের করতে হবে, বাট ডাটাকে কিন্তু আমাদের আগে ছোট থেকে বড় করে সাজিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। So n যদি আমাদের 7, আমরা নিচে লিখতেছি আমি ওই
smallest to largest. ঠিক আছে, ডাটাকে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই, মাঝখানে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, কিবোর্ড স্পেস বাটন ডিস্টার্ব। So আমরা smallest to largest to our ছোট হচ্ছে কত 15, so আমরা এটা প্রথমে লিখতেছি 15 15, then 15 31, 31 33, 33 39, 41 41, 41 54. 54. ওকে, সো আমাদের এটা হলো অ্যারেঞ্জ করলাম। সো এখন আমাদের মিডিয়ান, সো মিডিয়ান n plus 1 divided by 2 the observation. So obvious means observation আমরা লিখলাম। সো এখন আমরা n এর মান বসিয়ে দিচ্ছি, n হচ্ছে 7, so 7 plus 1 divided by 2 the observation. So n plus 1, sorry 7 plus 1 মানে 8, 8 divided by 2 মানে 4, so 4th observation. Okay, Hmm. so এখন আমাদের ডাটার মধ্যে 4th observationটা কত? 33, So 33, so our median is 33. কেউ যদি 4th পর্যন্ত লিখে আবার বাদ দিয়ে দেয়, যারা এখন ক্লাসে মনোযোগ নেই তারা কিন্তু এই 4th পর্যন্তই লিখবে, তারপরে 33 খুঁজে পাবে না। আবার কেউ কিন্তু ডাটা অ্যারেঞ্জ করবে না, তার অ্যান্সার কিন্তু 54 হয়ে যাবে, তার মানে তার ভুল হবে। সো দেখেন, বুঝেন না এমন কেউ আছেন? মিডিয়ান অর n is odd, ঠিক আছে সবার? yes sir. ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? No sir. নাহিদা, বুঝতে পেরেছেন? জি স্যার। সো এখন আমরা ধরে নিচ্ছি আমরা একটা ডাটা মুছে দিয়ে ধরে নিলাম আমাদের কি বলে n এর মান আমরা এখন ইভেন ধরে নিচ্ছি। হ্যাঁ, ধরেন আমাদের এই 33 নাম্বার ডাটাটা নাই। ওকে, আমরা একটা বাদ দিলাম। এখন আমাদের n এর মান কত হলো? n এর মান হলো 6, 6। তাহলে কিন্তু এখন আমরা এই ফর্মুলা ইউজ করতে পারতেছি না, এটা কিন্তু মুছে দিচ্ছি। সো এখন আমাদের n হলো 6। ওকে, সো আগের মতোই আমরা আবার ডাটাকে ছোট থেকে বড় সাজিয়ে নিব। সো আমরা বাদ দিয়েছি কোনটা 33, তো 33 আমরা বাদ দেই, yes sir. 33 বাদ। তো এই হলো আমাদের ডাটা আফটার অ্যারেঞ্জিং স্মলেস্ট টু লার্জেস্ট। তো এখন আমাদের ফর্মুলা ইজ দ্যাট মিডিয়ান ইকুয়াল টু n by 2th observation plus n by 2 plus 1th observation divided by 2. তো আমি কিন্তু এখানে বসাচ্ছি মান, আপনারা নিচে লিখবেন। আমাদের যেহেতু জায়গা ছোট, আমি এখানে লিখতেছি। সো n এর মান এখন হচ্ছে আমাদের 6 by 2 the observation plus n হলো 6 divided by 2 plus 1th observation. Then divided by 2. So for length 6 by 2 third observation plus 6 by 2 3 plus 1, so 4th observation. Then divided by 2. So এখন আমাদের ডাটা দেখতে হবে থার্ড অবজারভেশন এবং ফোর্থ অবজারভেশন। সো থার্ড অবজারভেশনটা কত? 31, সো 31 প্লাস, স্যার হ্যাঁ বলেন। স্যার এটা 31 হইলো কিভাবে?
ডাটা দেখতে পাচ্ছেন, দেখেন আমরা যখন ডাটা ছোট থেকে বড় সাজিয়েছি, দেখেন থার্ড অবজারভেশন 3 নাম্বার ডাটাটা কত এখানে ও দেখেন। স্যার আমি মনে করছি উপর থেকেই করছি। ঠিক আছে না, 31। উপর তো এলোমেলো আছে, সেটাকে আমাদের সাজিয়ে নিতে হচ্ছে। 31 and 4 39, রাইট? জি সো এখন আমরা Please. দুটো যোগ করব, 31 plus 39 then divided by 2. So this is 35. 35 এই হলো আমাদের মিডিয়ান। সো বুঝা গেছে সবার? স্যার। ওকে, সো বুঝা গেলে ভালো। তা লাস্ট হচ্ছে আমাদের, যদি আমরা এই যে আমরা মিন বললাম, মিডিয়ান বললাম, দেন হচ্ছে মোড। ওকে, তাহলে এই ফর্মুলা কিন্তু আমি মুছে দিলাম। আচ্ছা, ফর্মুলা মানে আমি শিফট সাদা লিখে দিয়া সফট কপিতে দিয়ে দিয়েছি। সো যারা ফর্মুলা দেখতে পাচ্ছেন না, দেখে নিয়েন। মিডিয়ানের ফর্মুলা লিখে দিই নেই না, মিন আছে মিডিয়ান না যাবে। এটা বইয়ের ভিতরে অবশ্য নাই, এটা জানো না। তারপর হচ্ছে আমাদের মুড। তো মুডের নরমালি কোনো ফর্মুলা নাই ফর র ডাটার জন্য। মুডের ডেফিনেশন এরকম, ঠিক আছে? মোড ইজ দ্য ভ্যালু অফ দ্য অবজারভেশন দ্যাট অ্যাপিয়ার্স মোস্ট ফ্রিকোয়েন্টলি। দ্যাট মিন্স ডাটার মধ্যে যেটা সবচেয়ে বেশি বার আসবে সেটাকেই বলা হবে মোড। যেটা আমি বললাম, আমরা বাজারে গেলে খুব সুন্দর মতো জুতা পায়ে দিয়ে চলে আসেন, কারণ যারা দোকান বা যারা জুতা তৈরি করে তারা সবাই জানে বাংলাদেশের প্রচুর মানুষের সাইজ হচ্ছে এই ধরনের, এই জন্য তারা এরকম বানিয়ে রাখে এবং আমরা সুন্দর মতো ড্রেস কিনে আনতে পারি। তো এটাকেই বলা হয় মোডের মোড। বাংলা হচ্ছে প্রচুর। হ্যাঁ, প্রচুর পরিমাণে যেটা থাকে সেটাকেই বলা হয় মোড। তো ডাটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে সেটাই হবে মোড। তো আমরা যে ডাটাটা নিলাম 18 নাম্বার, এখানে আমার সঙ্গে বের করছিল মিন, মিডিয়ান, মোড তিনটা বের করতে বলছিল। তো আমরা এখানে আবার ডাটাটা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা শেষে যোগ করে দিলাম, আমাদের 33 ছিল মনে হয়। ঠিক আছে, এখন আর আমাদের অ্যারেঞ্জ করার দরকার নেই। এখন দেখেন ডাটার মধ্যে সবচেয়ে বেশি কোনটা আছে, 15। ঠিক আছে? তো মোডকে আমরা এমও দ্বারা লিখে থাকি। সো এমও মানে হচ্ছে মোড। তাহলে আমাদের মোড কত হবে এখন ফ্রম দিস ডাটা সেট? 15। সবাই বুঝতে পেরেছেন 15? Yes, sir. কারণ ডাটার মধ্যে 15 আছে দুইবার, তো এটাই সবচেয়ে বেশি বার আছে। কি আবার ভাবেন না যে স্যার এক তো অনেক বেশি আছে, এক কিন্তু একা না, একের সাথে 41, 51 এরকম কিছু আছে। ওকে, সো আমরা ধরে নিলাম আর একটা ভ্যালু আমরা যোগ করতেছি, ফর এক্সাম্পল 31। তাহলে এখন আমাদের মোড কত হবে? স্যার এক্ষেত্রে দুইটাই হবে না এভারেজ করা লাগবে আবার? না, এক্ষেত্রে আমাদের দুইটাই হলো মোড। এটাই হলো মোডের প্রবলেম, কখনো কখনো একসাথে দুই তিনটা থাকতে পারে। সো এখানে হলো আমাদের 31 আমাদের মোড হয়ে গেল, ঠিক আছে? এখন মনে করেন আমরা আরেকটা ভ্যালু যোগ করতেছি, ফর এক্সাম্পল 39। তাহলে এখন আমাদের মোড কত হবে? আবার 39 আসবে। সো 39 চলে আসবে। সো এরকম মোডের এটাই প্রবলেম যে একই ডাটার মধ্যে অনেক ধরনের মোড চলে আসতে পারে। সো যেটা নিয়ে পরবর্তীতে কাজ করা যায় না, মার্ডার কোনো ফর্মুলা নাই, এই জন্য খুব সহজ দেখেই শুধু বোঝা যায়। যাই হোক, তাহলে এই পর্যন্ত সবার বোঝা গেল। মনে করেন আমরা আরেকটা ভ্যালু যোগ করে দিলাম, ফর এক্সাম্পল 31। তাহলে এখন আমাদের মোড কত হবে? শুধু 31 হবে। সো শুধু কিন্তু 31 হবে, যেহেতু আমাদের 31 এখন আছে 3 বার, বাকিগুলো আছে 2 বার বা 1 বার। ঠিক আছে সবার? জি স্যার। এখন মনে করেন আমরা আর কিছু ভ্যালু মিস বাদ দিয়ে দেই, ফর এক্সাম্পল 15 ও বাদ দিয়ে দেই। তাহলে এখন দেখেন মোড কত হবে? সবগুলোই হবে স্যার এখন। সবগুলা কি বেশি বার আছে? একবার করে আছে সবগুলো। কিন্তু একবার হলে তো হবে না, হতে হবে মিনিমাম 2 বার। সো যেহেতু কিছুই নাই, তো এই জন্য তখন কিন্তু লিখতে হবে অ্যাবসেন্ট। হ্যাঁ, জিরো কিন্তু লেখা যাবে না, জিরো কিন্তু একটা ভ্যালু, এখানে জিরো কিন্তু বেশিবার নাই, আছে একবারও নাই অবশ্য। তাহলে মোড হলো এক্ষেত্রে অ্যাবসেন্ট, যখন কোনো ডাটা বেশিবার থাকবে না, নট মোর দেন। স্যার কি বললো বুঝছেন কিছু?
যিনি বলছেন আবার বলেন, ধীরে ধীরে বলেন, আপনার কথা আমরা বুঝি নাই, আছে নাকি নাই, চলে গেছে? স্যার ওর নেটের প্রবলেম হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম উনি আসলে আমরা বুঝাবো আগে। So, আমরা আপাতত বুঝলাম, ঠিক আছে, মোট কি বের করবো। তাহলে দেন হচ্ছে তো আমাদের ফোর্থ ওয়ান হচ্ছে জিওমেট্রিক মিন। সো জিওমেট্রিক মিনের ফর্মুলা আমরা দেখে আসি, বইয়েও আছে এবং সফট কপিতে মনে আছে। ঠিক আছে, জিওমেট্রিক মিন প্রথম আছে ওয়েটেড মিন আমরা পরে শিখতেছি। জিওমেট্রিক মিন এরকম, জিওমেট্রিক মিনের ফর্মুলা নরমালি জিওমেট্রিক মিন কাজ করে এ পজিটিভ নাম্বারের উপর, নেগেটিভ নাম্বারের উপর জিওমেট্রিক মিন হয় না। So geometric mean is product of n positive value, then we have to take nth root. ঠিক আছে, এটা হলো তার ফর্মুলা ফর জিওমেট্রিক মিন। নরমালি আমরা গ্রোথ রেট, বার্থ রেট, হাই ইন্ডেক্স নাম্বার বের করে থাকি, সেগুলোকে জিওমেট্রিক মিনেই করা হয় সব সময়। তো এই ফর্মুলা হচ্ছে, আচ্ছা আমরা যদি বই থেকে যাই তো বইয়ের ডাটা নিতে পারি আমরা, এখানে এই ভ্যালুগুলোরও আমরা জিওমেট্রিক মিন বের করতে পারি। তারপর আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য জিওমেট্রিক মিন আছে, জিওমেট্রিক মিনের পেজ নাম্বার হচ্ছে 72। তো আমরা এখান থেকে এটা পেজ ডাটা নিতেই পারি। ফর এক্সাম্পল 27 নাম্বার ম্যাথ, compute the geometric mean of the following percentage increase. So আমরা এখানটার জিওমেট্রিক মিন বের করব। ধরে নাও আমাদের এই ডাটাটা দেওয়া আছে, পেজ নাম্বার হচ্ছে কত, 73। সো এই ডাটা জিওমেট্রিক মিন আমরা বের করতেছি। আমাদের ফর্মুলা ফর জিওমেট্রিক মিন, সংক্ষেপে আমরা সেটাকে জিএম লিখি, জিওমেট্রিক মিন। সো দিস ইজ ইকুয়াল টু n root of product of n positive values, so x1 into x2 into x3 into xn. Okay, so for this example here n equal to, আমরা কিন্তু সবই স্মল n মানে স্যাম্পলের জন্য শিখতেছি, n equal to 5 n equal to 5. ওকে, সো এখন আমরা ফর্মুলায় কিন্তু বসাবো n এর মান 5 এবং বাকি যেগুলো আছে সেগুলোকে মাল্টিপ্লাই করব। সো n এর মান 5 and 8 into 12, 14 into 26 into 5. তো দেখেন ক্যালকুলেশন করলে কত হয়। টু 2089.97। কি কোন এত বেশি? মিন মানে কিন্তু মাঝে থাকবে, জিওমেট্রিক মিন মানে ডাটার মাঝে মাঝে থাকতে হবে, এত দূরে তো সে যাওয়ার কথা না। সো এই নোটেশনটা তোলাও কিন্তু শিখতে হবে, আপনারা তো সায়েন্সের স্টুডেন্ট, পড়ার কথা ছিল। 11.18 11.18, yes, 11.18। ঠিক আছে সবার, দেখেন এই √5 তুলতে পারতেছেন তো ক্যালকুলেটরে? যদি কেউ জি। না পারেন কথা বলেন, পারলে তো কোনো কথাই নেই। জি স্যার উঠেছি, ঠিক আছে 11.18। ওকে, চলো ধরে নিলাম সবাই বুঝতে পারলো। সো আমরা প্রথম চারটা পড়ে ফেললাম। সো এখন হচ্ছে ওয়েটেড মিন। সো ওয়েটেড মিন হচ্ছে অ্যারিথমেটিক মিনের একটা স্পেশাল কেস, এন্ড রেট অফ ইনক্রিজ ওভার টাইম এটা হচ্ছে জিওমেট্রিক মিন স্পেশাল কেস। তো প্রথমে আমরা ওয়েটেড মিন শিখতেছি। আচ্ছা ওয়েটেড মিন আমরা যদি বইয়ে যাই, বইয়ের পেজ নাম্বার, আচ্ছা বইয়ে কিন্তু সবই এর ভিতরেই আছে,
সামনে পিছনে আছে, যেহেতু অ্যারিথমেটিক মিনের স্পেশাল কেস, যেহেতু অ্যারিথমেটিক মিনের পরেই দেওয়া আছে ওয়েটেড মিন। ওয়েটেড মিন পেজ নাম্বার 63, এখান থেকে আমরা করতে পারি। তো এখানে যেটা বলতেছে, যখন একই জিনিস বারবার থাকে ওয়েটেড মিন, আমরা অ্যারিথমেটিক মিন মানে কি সবগুলো ভ্যালু যোগ করে n দিয়ে ভাগ করলে আমরা অ্যারিথমেটিক মিন পাই। যখন একই জিনিস বারবার চলে আসে তখন এই বারবার লিখতে গেলে অনেক সময় খরচ হয়। এই জন্য বারবার না লিখে ওই জিনিসটা কত বার আছে সেটা গুণে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলেই আমাদের সময় কম লাগে। এবং এই কত বার আছে এটাকেই বলা হচ্ছে ওয়েট। যেমন মনে করেন আপনারা বাজারে গেলেন, শার্ট কিনতে গেলেন 5টা, 5টার দাম 500 টাকা করে, প্যান্ট কিনলেন 5টা, সেটার দাম 700 টাকা করে। তাহলে এখন যদি এভারেজ বের করতে চান তাহলে 5টা 500 পারবার লিখতে হবে, আবার 5টা 700 5বার লিখতে হবে। তার মানে 12টা কি 10টা সংখ্যা লিখতে হবে। সেটা না লিখে যদি আমরা 5 × 500 প্লাস 7 × 500 5 × 700 দুইবার লিখি, তাহলে কিন্তু 4টে ভ্যালুর মাধ্যমে মোটামুটি টোটাল এই 10টা ভ্যালু চলে আসছে। এই জন্যই যখন একই জিনিস বারবার চলে আসে, বারবার না লিখে আমরা ওয়েট নিয়ে বের করি, সেজন্য এটাকে বলা ওয়েটেড মিন। তো এর ফর্মুলাটা এরকম, ওয়েটেড মিন এর ফর্মুলা এখানে আছে, এত শেখা দরকার। আমরা সংক্ষেপে শিখি ডাব্লিউ এক্স বার ডাব্লিউ সমান সমান সামেশন ডাব্লিউ এক্স ডিভাইড বাই সামেশন ডাব্লিউ। ঠিক আছে, ডাব্লিউ এখানে হচ্ছে আমার ওয়েট কত বার আছে, আর এক্স হচ্ছে যেটা আমরা বের করতে চাই সেটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, যেমন আমরা এখানে একটা এক্সাম্পল আছে সেটাই আমরা এখানে করতেছি বইয়ের দিকেই। The Carter Construction Company pays its hourly employees $16.50, $19.00, or $25.00 per hour. There are 26 hourly employees, 14 of which are paid at the $16.50 rate, 10 at the $19.00 rate, and 2 at the $25.00 rate. What is the mean hourly rate paid the 26 employees? অর্থাৎ বলতেছে যে কার্টার কনস্ট্রাকশন কোম্পানিতে ঘন্টা ওয়াইজ কাজ করে এরকম 26 জন কি বলে এমপ্লয়ি আছে, যাদের মধ্যে 14 জন $16.50 করে পেয়ে থাকে, 10 জন $19 পেয়ে থাকে, এবং 2 জন $25 করে পেয়ে থাকে পার আওয়ার। এখন যদি আমরা এই 10 এর জন্য $16.50, তাহলে আমাদের লিখতে হবে 14 জন যেহেতু পায় 14 বার 16.50 লিখতে হবে। সেটা না লিখে আমরা কি করব, 14 × 16.5 দিলে আমাদের দুইবারের মধ্যে পুরোটা হয়ে যাচ্ছে। তো ফর্মুলাটা আমাদের এইরকম, ফর্মুলা হচ্ছে আমাদের এক্স ডাব্লিউ বার সমান সমান সামেশন ডাব্লিউ এন্ড এক্স ডিভাইড বাই সামেশন ডাব্লিউ। সো আমরা ধরতে পারি এখানে এক্স কি, এক্স হচ্ছে আওয়ারলি ওয়েজ। ঠিক আছে, লেট এক্স ইকুয়াল টু আওয়ারলি ওয়েজ। যেহেতু ঘন্টা ওয়াইজ কাজ করতেছে, যেটা চা হবে সেটাকে নরমালি আমরা এক্স ধরবো, আর সেটা কতটা আছে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ। সো দেন আমরা ফর্মুলা যদি বসাই, এখানে লিখলে দেখা যাচ্ছে না, আমরা লিখি একবার ফর্মুলাটার পরের লাইন। সো ডাব্লিউ ফর 14 এমপ্লয়ি, they get $16.50, and then 10 × 10 9. employees, $19.00, then হচ্ছে 2 employees $25.00, and divided by number of employees. So first 14, then 10, and lastly 2. So after calculation they got $18.1154. আমার কথা হচ্ছে এটা বুঝতে পেরেছেন কিনা, এটা হচ্ছে কথা, যোগ বিয়োগ পারবেনি। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। সময় থাকলে আপনাদেরকে আমরা প্র্যাকটিস করাতাম, কিন্তু আমাদের তো একদিন ছুটি গেছে, সো আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। এখন এই যে পেজ নাম্বার 64-এ আপনারা এই 13, 14, 15, 16 এগুলো প্র্যাকটিস করবেন, এবং এই ধরনেরই ম্যাথ আসবে, কথাবার্তা এই ধরনেরই থাকবে, হয়তো হুবহু সংখ্যা চেঞ্জ হয়ে যাবে।
যারা প্র্যাকটিস করবেন তারা তো বুঝবেন, আর যারা প্র্যাকটিস করবেন না তারা তো পরীক্ষার সময় বুঝবেন, তখন আর সময় থাকবে না। ঠিক আছে, এখন যারা বলতেছেন আমাদের নোট বানিয়ে দেন, খাতা বানিয়ে দেন, সো নোট কিন্তু এরকমই হবে। আপনার সাথে সাথে পেজ নাম্বার লিখে রাখতে পারেন, ম্যাথ নাম্বার লিখে রাখতে পারেন। তাহলে আমরা ওয়েটেড মিন বুঝতে পারলাম। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি রেট অফ ইনক্রিজ ওভার টাইম, স্পেশাল কেস অফ জিওমেট্রিক মিন। সেটা আমাদের জিওমেট্রিক মিনের সাথেই আছে, পেজ নাম্বার 70 মেবি। হুম। 72, 72 নিচে আছে 70, হ্যাঁ 73। ওকে, রেট অফ ইনক্রিজ ওভার টাইম। আমরা কিন্তু জিওমেট্রিক মিন নরমাল গুলো বের করলাম একটু আগে। যখন ডাটা গুলা এভাবে র অর্থাৎ কনজিকিউটিভ ইয়ারে থাকবে তখন আমরা বের করতে পারি, কিন্তু যখন একটা নির্দিষ্ট সময় পরে বা আগে পরে আমাদের মিন বের করা দরকার, তখন আমাদের এই জিওমেট্রি মিন দিয়ে করতে হয়। যেমন মনে করেন যে আমরা যখন স্কুলে পড়তেন তখন আপনাকে বাড়ি থেকে দিত পার ডে 10 টাকা করে সাপোজ নাস্তা খাওয়ার জন্য। এখন আপনার ভার্সিটিতে পড়েন, আপনারা তো 200 টাকা নিয়ে আসেন। তাহলে এই যে আপনার সাপোজ প্রাইমারি স্কুলে পড়তেন তখন আপনার বয়স 10, এখন আপনার বয়স 20 বা 22, তাহলে 12 বছরে আপনার এই টিফিন খরচ কত টাকা বেড়েছে প্রতি বছরে। যেহেতু তখন পেতেন 10 টাকা, এখন পান 100 টাকা। হ্যাঁ, এখন তো আপনার ভাত খাইতে হয়। যাই হোক, তো আপনার এই 10 বছরে কত টাকা বেড়েছে। অথবা মনে করেন বাংলাদেশে 2010 সালে ছিল 10 কোটি মানুষ, এখন 2021 সালে হয়ে গেছে 20 কোটি মানুষ। তাহলে পার বছরে কত করে মানুষ বেড়েছে পার ইয়ার, সেটা যখন আমরা বের করতে যাবো অর্থাৎ নির্দিষ্ট সময় পরে এবং আগে, তখন আমাদের এভাবে জিওমেট্রিক মিন মানে মিন বের করতে হয়। সেটাই বলছে রেট অফ ইনক্রিজ ওভার টাইম। সো জিওমেট্রিক মিন ইকুয়াল টু n nth root of value at the end period divided by value at start of period minus 1. এন্ড পিরিয়ড মানে যেটা সব শেষে হবে সেটা হচ্ছে এন্ড পিরিয়ড, আর যেটা প্রথমে করবে সেটা হচ্ছে স্টার্ট পিরিয়ড। ঠিক আছে, তো এই এক্সাম্পলটা আপনার বাসায় প্র্যাকটিস করবেন, এখানে করে দেওয়া আছে, আমি এটা করলাম না, আমি পরে একটা এক্সাম্পল করতেছি। ফর এক্সাম্পল এখানকার এক্সাম্পলটা, প্রোডাকশন অফ cobble stack really increased from এত ইউনিটস in 2000 to এত ইউনিটস in 2010. তো ফাইন্ড দ্য জিওমেট্রিক মিন অ্যানুয়াল পার্সেন্ট ইনক্রিজ। অর্থাৎ 2000 সালে ছিল তাদের 30,000 ট্রাক, এবং 2010 সালে হয়ে গেছে 1,20,520, হ্যাঁ 1,20,520 ট্রাক। সো এখন পার ইয়ার তাদের কত করে বেড়েছে আর কি ট্রাকের সংখ্যা বের করতেছে। সো আওয়ার ফর্মুলা ইজ, ঠিক আছে, প্রথমে আমরা এন বের করি। এন মিন্স দ্য ডিফারেন্স বিটুইন 2 ইয়ার্স। সো হিয়ার এন ইকুয়াল টু 2. N means the difference between 2 years. Okay, so 2010 minus 2000. 2010 minus 2000. Okay, so this is equal to 10 years. Okay, so এটা কিন্তু ডিফারেন্স বুঝাবে, দুইটা পয়েন্টের জন্য কিন্তু 2 না। সো দেন আমরা যদি ফর্মুলায় বসাই, আমাদের জিওমেট্রিক মিনের ফর্মুলা, জিওমেট্রিক মিন ইকুয়াল টু n root of value at end of period
শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, নেট চলে গেছিল, এখন শোনাচ্ছে? জি স্যার। এখন শোনা যাচ্ছে, আপনি উপর আচ্ছা। থেকে আবার বলেন। হ্যাঁ, ওইটাই যে ফর্মুলার আমরা মান বসালাম, ঠিক আছে? ভ্যালু at the end period, so end period এর ভ্যালু কত 1 2 0 5 2 0 and start period কত 2 3 0 0 0 0 0। ওকে, দেন -1, সো আমার ফর্মুলা অনুযায়ী -1 বসবে। তারপর এখন রুট যদি আপনাদের কাছে ক্যালকুলেটর থাকে করতে পারেন, জি স্যার 1 না পারলে আমাকে জিজ্ঞাসা করুন। স্যার 1.15। 19 নাকি 18? স্যার মাইনাসটা কি রুট ওভার বাইরে? হ্যাঁ, মাইনাস হচ্ছে বাইরে, সো 1.18 এটা আসে নরমালি। জি তারপর স্যার সেখান থেকে 1 আমরা মাইনাস করব, so this is equal to 0.18। হ্যাঁ, না আর স্যার সেটা টোটালি স্যার টোটাল 0. 1.15 হ্যাঁ একবারে যদি করি টোটাল অ্যানসারই হচ্ছে 1.15। 1.15। জি স্যার টোটালটাই। এটা বলবো ঠিক। 120 520 না দেখেন, যোগ বিয়োগ পারবেন আপনারা, বাট আমার মনে হচ্ছে 1.18 আসলো। স্যার আমার ওখানে আসে 0.18। হ্যাঁ, এই তো 18, সো এটা আচ্ছা আমরা বিয়োগ করছেন এই জন্য 18, ঠিক আছে? তো 18 আচ্ছা, আসলে আচ্ছা। আমরা পার্সেন্টেজ বানাই দিব, জি আমরা 0.18। যদি পার্সেন্টেজ আছে সো 18% হয়, ওকে জি ঠিক আছে? তাহলে হলো 18%, ঠিক আছে সবার? জি স্যার। জি স্যার। তো এখন যারা প্র্যাকটিস করবেন, নিচে কিছু এক্সারসাইজ আছে সেগুলো করবেন। তাহলে এই যে প্রথমগুলো হচ্ছে আগে যে ফর্মুলা শিখলাম, যেটা আমরা করলাম, জিওমেট্রিক মিন, ঠিক আছে? এগুলোর জিওমেট্রিক মিন, এর পরে যেগুলো 30 নাম্বার থেকে সেগুলো হচ্ছে এই ফর্মুলা হবে, লাস্ট যেটা শিখলাম, রেট অফ ইনক্রিজ ওভার টাইম, ঠিক আছে? 2 বছরের ডাটা দেওয়া আছে, সো এগুলো করবেন। তো প্র্যাকটিস করবেন, তাহলেই আশা করি পারবেন। সো এখন আমরা যাচ্ছি, আচ্ছা এখানে কিছু থিওরি কিন্তু আছে, থিওরি গুলো আপনার পড়বেন। থিওরি বেশি পরীক্ষা আসবে না, দেখা গেলো 2-3 মার্কস করে থিওরি আসতে পারে। 10 মার্কসের মধ্যে আমি বলছিলাম 30% থিওরি থাকবে, দেখা গেলো 10 মার্কসের মধ্যে 7 মার্কস। আচ্ছা মানে কি জানেন, শীটের কথা বলতেছে, শীট, যে শীট টিট দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ ব্লু ম্যাডাম আপনার কাছে সবই দেয়া আছে, তো আপনি ইন্টারনেটের মধ্যে যাবেন, আমাদের গুগল ক্লাসরুমে যাবেন, তাহলে পেয়ে যাবেন। আজকে অবশ্য স্টুডেন্ট সংখ্যা দেখতেছি ভালোই, 17 জন, বাট এখনো মনে অনেকে অ্যাডভাইজিং করেন না, আমি মাত্র 11 জনের নাম পাইছি। এখন 11 জনের নাম পাইছে, আপনার অ্যাডভাইজিং না করলে কিন্তু আপনাদের কোনো পরীক্ষাও না হবে না, আপনাদের অ্যাটেন্ডেন্সও দেওয়া হবে না, ততদিন পর্যন্ত আপনি অ্যাবসেন্টই থাকবেন। আমাদের কাছে ডিরেকশন এসে যাদের নাম নাই তাদের কোনো কিছুই হবে না। তো আশা করি আমরা বুঝতে পারলাম আমাদের যখন রেট অফ ইনক্রিজ ওভার টাইম থাকবে, তো এই প্র্যাকটিস গুলো আপনারা করবেন বাসায়। ওকে, এখন আমরা যাচ্ছি যখন আমাদের গ্রুপ ডাটা থাকবে, তখন আসলে এই বই নাই, আমি এখানে সফট কপি দিয়েছি, এখানে দেওয়া যায়। হ্যাঁ, সেন্ট্রাল টেন্ডেন্সি 2 সুপার গ্রুপ ডাটা, we have to find mean, median and mode, এই তিনটা শিখলেই হবে আমাদের। সো mean, median and mode, আগের গুলা কিন্তু ছিল আমাদের র ডাটা, তো ডাটা গুলো এলোমেলো ছিল, সেখানকার জন্য আমরা মিন, মিডিয়ান, মোড শিখলাম। আর এখন আমরা শিখছি আমাদের ডাটা থাকবে এভাবে টেবল আকারে, তো টেবল থেকে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকবে সেখান থেকে কিভাবে আমরা মিন, মিডিয়ান, মোড বের করতে পারি। সেই রকম আমাদের ফর্মুলা ফর মিন ইজ দ্যাট ফর্মুলা মিন ইকুয়াল টু সামেশন x বাই x বার ইকুয়াল টু সামেশন f(x) by n, median m equal to l plus n by 2 minus fc f into I, and mode m equal to l plus del 1 plus del 2 into I। এই নোটেশন গুলো কি সেগুলো আমি পরে বলতেছি।
শোনা যাচ্ছে তো আমার কথা? জি স্যার। ওকে, so এই হলো আমাদের ফর্মুলা ফর ফাইন্ডিং মিন মিডিয়ান মোড ফর গ্রুপ ডাটা সেট। ওকে, গ্রুপ ডাটা মিন্স যখন ডাটাটা এরকম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটা দেওয়া থাকবে তখন আমরা বের করব কিভাবে মিন মিডিয়ান মোড। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, ধরে নেওয়া আছে যে হেয়ার বাই গিভেন আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ সেলিং প্রাইসেস অফ কার্স, নাম্বারস অফ কার্স সোল্ড হবে ওয়েলল্যান্ড কোম্পানি। তো আমাদের এখানে সেলিং প্রাইস দেওয়া আছে এত থেকে এত, এটা আমরা এক্সাম্পল করেছিলাম মনে হয় ধরনের। তো সেলিং প্রাইস দেওয়া আছে $15,000 to $18,000, ফ্রিকোয়েন্সি হচ্ছে এই, অর্থাৎ 8 টাকার বিক্রি হয়েছে 15,000 থেকে $18,000-এ। তারপরে 18 to $21,000 মধ্যে বিক্রি হয়েছে 23 কার্স, এরকম আর কি। তো টোটাল হচ্ছে 28 কার্স দে হ্যাভ সোল্ড উইদিন 15 to $36,000 মধ্যে। সো এই হলো আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সো এই ডিস্ট্রিবিউশন থেকে আমাদের মিন বের করতে হবে, মিডিয়ান বের করতে হবে, আর মোড বের করতে হবে। সো মিডিয়ানের ফর্মুলা এরকম, মিনের ফর্মুলা হচ্ছে x বার সামেশন fx বাই n। সো আমরা x, এখন আমাদের এই নোটেশন গুলো জানতে হবে কোনটা কি। সো f মানে ফ্রিকোয়েন্সি, এটা আমরা জানি, এবং আমার x মানে মিড ভ্যালু, সেটা আমরা লাস্ট ক্লাসে শিখে আসছিলাম। ঠিক আছে, তো মিড ভ্যালু আমরা কিভাবে পাই মনে আছে কারো? জি স্যার, ওই দুইটা ইয়াকে যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, সো মিড ভ্যালু ইকুয়াল টু আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2, রাইট? ইয়েস স্যার। এখানে আপার লিমিট ইজ 18, লোয়ার লিমিট ইজ 15, সো 33 ডিভাইড বাই 2, দিস ইজ 16.5। সেভাবে আমরা সবগুলারই মিড ভ্যালু পেয়ে যাব। দেখেন এই পর্যন্ত সবার ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, একজনই মানে জুয়েল সাহেবই কথা বলতেছেন আর বাকি কেউ কথা বলতেছে না। জি স্যার ঠিক আছে। জুয়েল, আরিফ, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সিটা একটু বুঝাই দিয়ে। হ্যাঁ বলেন। ফ্রিকোয়েন্সি হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা দিয়ে দেওয়া আছে, যখন এরকম গ্রুপ ডাটা থাকবে তখন এটা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এইটুকু আমাদের দিয়ে দেওয়া থাকবে, ও যেমন আমাদের এই 2 কলাম দিয়ে দেওয়া আছে। ওকে, জি জি। স্যার। তো 2 কলাম থেকে আমাদের মিড ভ্যালুস প্রথমে আমরা বের করলাম। ঠিক আছে, এখন পরে হচ্ছে আমাদের দরকার ফর্মুলা, দেখেন f ইনটু x। সো আমাদের f আর x কে গুণ করতে হবে। সো পরে আমরা fx গুণ করেছি f ইনটু x, সো দিস ইজ f এন্ড দিস ইজ x। সো দুইটা কলাম আমাদের গুণ, ফ্রিকোয়েন্সি এন্ড মিড ভ্যালু। প্রথমটা আমি করে দেখিয়েছি 8 ইনটু 16.5, সো 132। সো এভাবে যদি আমরা সবগুলো মাল্টিপ্লাই করি তাহলে আমাদের এই মানগুলা চলে আসবে, এবং সবগুলোর সাম করলে হচ্ছে সামেশন fx। সো দিস ইজ 18.45। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন আমরা ফর্মুলায় মান বসিয়ে দিলাম, x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। সো সামেশন fx হলো 18.45 and n হচ্ছে 80। সো এটা বসালাম, যোগ বিয়োগ করলে আসে 23.06। ঠিক আছে, এই পর্যন্ত মিন। ইয়েস স্যার। স্যার এই 3টে কলাম আবার একটু বলবেন? স্যার এই যে বুলু মিড ম্যাডাম, ভ্যালু আর হচ্ছে আপনি একটু পর পর জি, আসেন, কোথায় কি বলেন, কই হারিয়ে যান। অনেক প্রবলেম স্যার, এই জন্য স্যার আমি কেটে যাই স্যার, আমি কোথায় আপনার বাসা, শুনতে পাই কোথায় না। থাকেন? আমি গ্রামের বাড়িতে চলে আসছি সেই জন্য স্যার। সেটা গ্রামের বাড়িটা কোথায়? স্যার খুলনা বিভাগ, বাগেরহাট জেলা। বুঝছি, আপনি মনে হয় রুমের ভিতরে আছেন। রুমের ভিতর থেকে একটু, শীতের দিন অবশ্য, একটু বাইরে হন, তাহলে আপনার নেটওয়ার্ক না ঠিক স্যার হয়ে আমি যাবে। বাড়িতেই আছি। মানে বাইরে বলতে আর কি, যেটাতে যার উপরে ছাদ নেই এরকম কিছু জায়গায় থাকতে হবে আর কি। যাই হোক, সো দেখেন যেই দিক দিয়ে একটু ফাঁকা জায়গা বেশি ওই দিকে থাকেন। তো যাই হোক, এখন আমি আবার বলতেছি, আমাদের এই কলাম দুইটা দিয়ে দেওয়া থাকবে। ব্লু শুনতে পাচ্ছেন? আপনার নাম ব্লু নাকি অন্য কিছু? স্যার জি স্যার, ওই দুটো তো দেয়াই থাকবে। জি স্যার। হ্যাঁ, সো এই দুটো কলাম দেওয়া থাকলে আমাদের এই দুটো কলাম দেওয়া আছে। সো আমাদের মিড ভ্যালু বের করতে হবে। সো মিড ভ্যালু সমান আমরা জানি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট। সো আপার লিমিট ফর দিস ফার্স্ট ক্লাস ইজ 18 and lower limit is 15. So 18 plus 15, 33 divided by 2. So this is 16.5. Similarly, we will get other values. Okay, 18 plus 21, so 39 divided by 2. This is 19.5. ঠিক আছে ব্লু? জি স্যার, এটা বুঝছি স্যার।
সো তারপর হচ্ছে আমাদের এফএক্স মাল্টিপ্লাই করতে হবে ফ্রিকোয়েন্সি এন্ড মিড ভ্যালু দুটো গুণ করতে হবে। If we multiply these two values f and x, then we will get f into x. So for first value 8 into 16.5, so this is 31, 32. So similarly we will get other values and the sum of these values equal to 1845. ঠিক আছে? আমার মনে জি গেছে। স্যার। আচ্ছা ওকে। তাহলে এখন আমরা ফর্মুলা যদি মান বসিয়ে দিই, আমাদের মিনের ফর্মুলা হলো দিস সামেশন fx by n। সেখানে আমরা বসিয়ে দিলাম x বার, যাই হোক বসাইলে পরে আসলে আমরা যা পেলাম সেটা হচ্ছে 23.06। সো দিস ইজ মিন। ঠিক আছে, মিন পর্যন্ত সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। So then we go for median. So এখন আমাদের মিডিয়ানের ফর্মুলাটা এরকম, মিডিয়ান ইকুয়াল টু l প্লাস n বাই 2 মাইনাস fc ইনটু i ডিভাইডেড বাই f স্মল f। সো fc মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা লাস্ট ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ ড্র করেছিলাম, সেখানে কিন্তু আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছি। হ্যাঁ, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা এই কলামে বের করব, সেটা আপনারা কিন্তু এক টেবিলের মধ্যেই সব করবেন, যা যা চাওয়া হবে সবগুলো কলাম বাড়িয়ে বাড়িয়ে করবেন, বারবার আবার কলাম তৈরি করে মানে টেবিল তৈরি করে সময় নষ্ট করা যাবে না। তো দেখেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে পাই, মনে আছে কারো যে ফার্স্ট ক্লাস ফ্রিকোয়েন্সি যা আছে তাই, then we have to add first class frequency and second class frequency. So 8 plus 23, this is 31, then 31 plus 31 plus 17, this is 48, 48 plus 18, this is 66, 66 plus 8 74। এভাবে আমরা জি স্যার। সবগুলো ক্লাসের জন্য পেয়ে যাব। ঠিক আছে, ইয়েস স্যার। মিস ব্লু আর মিসেস ব্লু, ঠিক আছে? স্যার। আছেন নাকি শেষ আবার গেছেন? নেটওয়ার্ক চলে গেছে। ওকে, সো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। অনেক প্রবলেম করতেছে বারবার। স্যার এই একটা কারণেই স্যার অফলাইনে এক্সাম দেওয়া মুশকিল। যাই হোক, এখন আমরা ওটাতে না যাই। সো এখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। সো এখন আমাদের দেখতে হবে প্রথমে n/2। হ্যাঁ, n/2 এটা আমি লিখে দিয়েছি এই জায়গায়। ফর মিডিয়ান at first you have to find out the value of n/2. Okay, so here n/2, n means 80, so 80/2 is 40. So we have to check 40 is in the cumulative frequency. 40 কোন cumulative frequency তে আছে? n/2 আমরা পেলাম 40। তো 40 চেক করতে আমাদের যে cumulative frequency কলাম কোনটাতে আছে? 8 এর মধ্যে কি 40 আছে? নো। না। 31 এর মধ্যে কি স্যার। আছে? নাই। না। কার মধ্যে আছে? 48 এর মধ্যে। 48 জি। তো এই ক্লাসটাকে বলা হবে মিডিয়ান ক্লাস। ওকে, দিস ক্লাস ইজ কল্ড মিডিয়ান ক্লাস। আমরা যদি এটা রিড ক্লাস করি, সো দিস ক্লাস ইজ কল্ড মিডিয়ান ক্লাস। সেটাই আমি হয়তো লিখে দিয়েছি এখানে। হ্যাঁ, তো লিখে নিয়েছে। হ্যাঁ, সো আওয়ার মিডিয়ান ক্লাস ইজ 21 to 24, সেটা মিডিয়ান ক্লাস। তো এই ক্লাসের এখন আমাদের ভ্যালুগুলো লাগবে, তাহলে আমাদের ফর্মুলা দিস। সো এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। ওকে, সো লোয়ার লিমিট মানে হচ্ছে যেটা সবচেয়ে ছোট, আমাদের লোয়ার লিমিট হচ্ছে 21। ঠিক আছে, ইয়েস স্যার। এল হচ্ছে লোয়ার লিমিট। দেন হচ্ছে n/2 তে আমরা পেলাম। এখন আমরা প্রথমে fc টা পড়ে যাচ্ছি, দেন f হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, সো ফ্রিকোয়েন্সি ইজ 17। ওকে, এন্ড দেন হচ্ছে i হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল। সো 24 থেকে 21 বিয়োগ করলে হচ্ছে 3, সো দিস ইজ 3। সামনেগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের fc বিষয়টা একটু মনে রাখতে হবে, fc একটু ডিফারেন্টলি বুঝতে হবে। সো নরমালি fc কে আমরা মাইনাস দিয়ে লিখি, f মাইনাস c লিখি, বাট সুবিধার জন্য আমি ডিরেক্ট fc লিখছি। তো fc টা মনে রাখতে হবে যে মিডিয়ান ক্লাসের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা নেওয়া যাবে না, তার প্রিভিয়াস ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে হবে। সেটা কত? 31। এটা কিন্তু মনে রাখতে হবে, মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু হবে না, তার প্রিভিয়াস ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিতে হবে। ঠিক আছে, ব্লু আছেন? স্যার। বুঝতে পেরেছেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা কোনটা নেব? প্রিভিয়াস ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, সো দিস ইজ 31। তো সেটাই কিন্তু আমরা এখন লিখতেছি। সো আমরা সব ভ্যালু পেয়ে গেলাম। এল হচ্ছে লোয়ার লিমিট 21, স্মল এ হচ্ছে 17, দিস ইজ ফ্রিকোয়েন্সি, আই হচ্ছে ক্লাস ইন্টারভাল, দিস ইজ 3, and fc equal to 31, this is the previous class cumulative frequency of the median class.
So এখন যদি আমরা মান বসাই তো যোগ বিয়োগ করলে যা আসে 22.588 বা 59। ঠিক আছে সবার? ওকে। So last one হচ্ছে mode. Mode মানে হচ্ছে প্রচুরক, so we have to check in the class in which highest frequencies occur. আমাদের মোড মানে হলো প্রচুরক, সো আমাদের ফ্রিকোয়েন্সি কলামে দেখতে হবে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোনটাতে আছে। সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি 23, ঠিক আছে? তো 23 হচ্ছে আমাদের সবচেয়ে ফ্রিকোয়েন্সি, তো এই ক্লাসটাকে বলা হবে মোডাল ক্লাস। আগেটা ছিল মিডিয়ান ক্লাস, যেটা আমরা মোড দেখতেছি, এটা হলো মোডাল ক্লাস। তো মোডাল ক্লাসের সাপেক্ষে আমাদের বাকি সব বের করতে হবে, ঠিক আছে? তো এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, আমরা ফর্মুলা কই, এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, সো দিস ইজ 18। আমরা একটু পরে লিখব, আচ্ছা এটা আমি লিখে দিয়েছি। ফর মোড উই হ্যাভ টু সি দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, since highest frequency 23 is in the class 18 to 21, so the modal class is 18 to 21। ওকে, সো এখান থেকে আমরা মোটামুটি অনেক কিছু নিব না, দুইটা জিনিস আপাতত নিচ্ছি। এল হচ্ছে লোয়ার লিমিট 18, এক ক্লাস ইন্টারভাল আই হচ্ছে 3, 21 minus 18, so 3। এখন del 1 del 2 টাই আমাদের বুঝতে হবে, সেটা আমি এখানে বুঝাচ্ছি। This is our modal class frequency. So del 1 মানে হচ্ছে modal class frequency minus previous class frequency. So modal class frequency is 23 and previous class frequency কত? 8. So difference between the two class, so two frequency, this is called del 1. আর del 2 টা হচ্ছে modal class frequency minus next class বা successive class frequency. So 23 minus 17, this is del 2. ঠিক আছে? Yes, sir. কারো কোনো কোশ্চেন আছে del 1 এবং del 2? No, sir. দুয়াটাই তো 23 থেকে বিয়োগ হবে, 23 কে 8 বিয়োগ আর 23 থেকে প্রথমটা বিয়োগ দিলে হচ্ছে del 1 আর পরেরটা বিয়োগ দিলে del 2। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এ নাইদা সুলতানা আছেন? জি স্যার, আসছি স্যার। বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারতেছি। আজকে তো একটু অসুস্থ, এজন্য রেসপন্স কম করতেছি। আচ্ছা ঠিক আছে। আর এই যে লাস্টের নাম কি হচ্ছে? ইমরানুর রহমান আছেন ক্লাসে? নাই। তারপর হচ্ছে শুভ দাস আছেন ক্লাসে? জি স্যার, আছে। বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে খুবই ভালো, বুঝতে পারলে। তো এই হলো আমাদের, আমরা মোড বের করলাম। তো আমরা মোডের মান যদি বসাই, এল এর মান 18, i equal to 3, and del 1 is 23 minus 8, this is 15, and del 2 is 23 minus 17, this is 6. So after calculation we get 20.143. So দেখেন মিন মিডিয়ান মিড বের করার জন্য কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার আমার একটু ভুলে যাচ্ছি স্যার, ওই i এর মানটা 3 স্যার, ওটা কই থেকে আসলে জানি? ক্লাস ইন্টারভাল, ঠিক আছে, 21 minus 18, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, this is 3. স্যার জিনিসগুলো সহজ, কিন্তু মনে রাখার বিষয় একটু। হ্যাঁ, মনে রাখতে গেলে দুইবার প্র্যাকটিস করতে হবে, দুইটা অঙ্ক করতে হবে। সেই হলো আমাদের আজকের পড়াশোনা। আপনাদের মনে হয় আপনাদের স্যার মনে হয় ক্লাস নিয়ে আছে। আপনারা যদি প্র্যাকটিস করতে চান, আমি ডাটা দিচ্ছি, সেখান থেকে বসে বসে আপনারা মিডিয়ান মোড বের করেন। তারপরে জি স্যার, একটু প্র্যাকটিস করার জন্য স্যার এই শীটটা একটু কাইন্ডলি দিয়ে দিন প্লিজ। আরে কোন শীট তো সবই দেয়াই আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল এই যে আমরা এক্সারসাইজ যদি দিই, আমরা নেক্সট ক্লাসে করাবো হয়তো বা 91 পেজ। সেখান থেকে আমরা ফর এক্সাম্পল এই যে ডাটা দেওয়া আছে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি, সো ডিটারমাইন দ্য মিন। এখানে অবশ্য মিডিয়ান টিডিয়ান চাই নাই, সো আপনারা ধরে নেন যে আপনাদের এই ডাটাটা দেওয়া আছে, সো আপনারা, আচ্ছা যদি কেউ অ্যানসার মিলাতে চেক করতে চান, তাহলে মিনের অ্যানসারটা পাবেন 59, বেজোড় সংখ্যাগুলোর অ্যানসার করবেন, তাহলে বইয়ের শেষে কিন্তু বেজোড় সংখ্যার অ্যানসার দেওয়া আছে। তো ফর এক্সাম্পল এখানে তো মিডিয়ান টিডিয়ান চাই নাই, সো মিন, সো আপনারা মিন চেক করতে পারবেন, মিন আপনার অ্যানসার মিললো কিনা। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা নেক্সট ক্লাসে শেখাবো, সো তাহলে আর মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবই বের করতে পারবেন। সো আপনারা আপনাদের মতো মিন মিডিয়ান মোড বের করবেন, দুইজন আলাদা করে করবেন একই ডাটা নিয়ে। যদি দুইজনের মিলে তাহলে দুজনের ঠিক আছে, আর যদি দুইজনের কারণ না মিলে তাহলে কারো না কারো ভুল হয়েছে, তো আবার চেক করবেন, তাহলে হয়ে যাবে।
ঠিক আছে, তো এটা হলো পেজ নাম্বার 91, সো এখান থেকে ডাটা আপনারা নিতে পারেন। তো বলেন আজকে ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? না না স্যার। স্যার ওই যে আপনি যে বললেন যে অ্যাডভাইজিং শিটটা স্যার আপনার কাছে আসছে 10-12 জনের, তো স্যার মানে শিওর হওয়ার জন্য নামগুলো কি একটু বলা যায় তো? হ্যাঁ, আমি অ্যাডভাইজিং সি আপনাদের দেখাচ্ছি সরাসরি, টেনশনের কোনো কারণ নাই। কাদের কাদের অ্যাডভাইজিং হয়েছে আমি কালকে না কালকে মানে অ্যাডভাইজিং কি বলে আপনাদের অ্যাটেন্ডেন্স পিন করছি, তো সেখানে মাত্র 11 জনের নাম আছে। তো আমি কিন্তু বাকিদের অ্যাটেন্ডেন্স দিব না, যারা ক্লাস করেন কোনো সমস্যা নাই। এখন আমাদের এরকম রুলস দিয়েছে যাদের নাম আইডি নাই, অনেক সময় আপনাদের নাম আইডি না থাকলে আমরা রেজাল্ট দিয়েছি, রেজাল্ট দিতে যে এখন আমাদের ধরতেছে আপনি কেন ওনার পরীক্ষা নিলেন। আপনারা তো অনলাইনে কে কিভাবে খাতা পাঠিয়ে দেন তার তো ঠিক নেই, পাঠান, এখন আমরা তো রাখি কোন সময় আবার লাগে। এখন এটা বললো যে কেন নিচ্ছেন, সে তো আমাদের স্টুডেন্টই না, যেহেতু সে অ্যাডভাইজিং করে নাই, রেজিস্ট্রেশন করে নাই, তাহলে কেন সে অ্যাটেন্ড করবে পরীক্ষায়। এখন আপনারা তো জুমের লিংক পেয়ে যাচ্ছেন, অনেকেই ক্লাস করতেছেন, অনেকেই পরীক্ষার খাতা পাঠিয়ে দিচ্ছেন। তো এখন কি করা, দিলেও দোষ, না দিলেও দোষ। তো এই জন্য এখন আর অ্যাটেন্ডেন্স শিট আপনার হচ্ছে 9+10। আচ্ছা, আজকে থেকে 2 জন বেড়ে গেছে মনে হচ্ছে, কালকে পিন করেছিলাম। স্যার আমি তো অ্যাটেন্ডেন্স দেইনি। হ্যাঁ, আগে আমরা অ্যাটেন্ডেন্স দেইনি, আপনারা গত সপ্তাহ পর্যন্ত মাত্র 3 জন অ্যাডভাইজিং করেছিলেন, এই জন্য আমরা অ্যাটেন্ডেন্স আসলে দেইনি। তো আজকে 19 জন আছেন, তার মানে মোটামুটি ভালোই আছেন, অথবা কালকেও 2 জন করতে পারে। স্যার অ্যাটেন্ডেন্স কি স্যার গুগল ফর্মে দিয়ে দিব? কি দিবেন বলেন? অ্যাটেন্ডেন্স। না, অ্যাটেন্ডেন্স আমি যে নাম দেখে নিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আগের গুলো আমি বলেছি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব, কোনো সমস্যা নাই। যদি আপনারা প্রতিদিন এখন করেন, আগের গুলো সব প্রেজেন্ট। আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু নেক্সট ক্লাসে আপনাদের কুইজ এক্সামিনেশন নিব। সো আপনারা বলেন কোন ক্লাসের উপর কুইজ দিতে চান। আজকের ক্লাসের উপরে দিব স্যার। আগের ক্লাসের উপর দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আজকেরটাই নিন, আজকেরটা মোটামুটি ম্যাচ করতেছে। ঠিক আছে, তাহলে আজকেরটার উপরই হবে আপনাদের। জি স্যার, আজকের উপরে স্ট্যান্ডার্ড। আচ্ছা, আজকেরটার উপর কোনো সমস্যা নাই। আপনার ক্লাস টাইমটা আমার একটু চেঞ্জ হয়ে যেতে পারে, বুঝতেছেন আপনাদের মনির স্যারের সাথে। মনির স্যার মানে যেতে যেতে লেট করে ফেলতেছেন বাসায়, তো উনি আমাকে বলছে যে সুযোগ থাকলে আপনার সাথে চেঞ্জ করে নিতে হবে। স্যার আপনি কি তাহলে বিকাল 5টার দিকে নিতে পারবেন? আমি 5টা থেকে নিবেন, আমি 6:30 থেকে নিতে চাই। আচ্ছা স্যার 6:30 থেকে নিয়ে ঠিক আবার আছে, নামাজ কয়টায়? একটা হচ্ছে সন্ধ্যার যেটা নামাজ, সেটা তো 5টার দিকে শেষ হয়, আর একটা আপনাদের যেটা নামাজ সেটা তো আজান দিল দেখলাম। ঠিক আছে স্যার 6টা থেকেই নেন স্যার। 7টা থেকে হ্যাঁ আজান হয়, ঠিক আছে। তো আমি স্যার, 6টা থেকে নেন এটা, আবার পরে ওইটা মাঝখানে একটু ব্রেক দিন 15 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। না 6টা না, 6:30 থেকে শুরু করতে হবে, ধরবেন আধা ঘন্টা পরে আপনাদের ব্রেক দিতে হবে 10 মিনিট। স্যার স্যার মাগরিবের নামাজ আর মনে হয় 5:30 এরকম, আর এশার নামাজ হচ্ছে 7:45। 6টা থেকে যদি নেন তাহলে হবে, সমস্যা নাই। না 6টা দিলে আমার একটু সমস্যা আছে, আমি একটু বাইরে যাইতে, হাঁটতে হাঁটতে নাস্তা পানি খাইতে হয়, 5টা পর্যন্ত অফিস করে তারপর আসি, ঠিক আছে। এই জন্য 6:30 থেকে আলে ভালো হয়। ওকে স্যার, সমস্যা নাই। তাহলে স্যার নেক্সট ক্লাস 6:30টায়। আচ্ছা, আগে দেখি স্যার কি বলে, আজকে শিওর আমি আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি খাগানেই থাকি, খাগানেই ঘুরে বেড়াই। হলে থাকেন নাকি বাইরে? না, ডরমিটরি আছে না টিচারদের, এই যে আপনার গেটের বাইরে যে ব্যাংক আছে, বা সিটি ক্যাফের উপরেই থাকি। হ্যাঁ, আপনাদের নজরুল স্যার হলো আমার রুমমেট। ও আচ্ছা। কোঅর্ডিনেটর ছিল আশিক স্যার, সেও আমার রুমমেট ছিল, এবং আমি লাস্ট কয়েক সেমিস্টার ধরে আমি সিভিলে ক্লাস দিচ্ছি। 8 ব্যাচ থেকে শুরু করছি, 8, 9, 10, 11, 12। আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন, আপনাদের সিনিয়র ব্যাচ বা অথবা আপনাদের ইমিডিয়েট 10 ব্যাচ স্টুডেন্ট মানে আপনাদের ইয়া করলো না এই সেমিস্টারে, ফেয়ারওয়েলও করলো, মানে ইয়াও করলো দেখলাম। 9 ব্যাচ ফেয়ারওয়েল স্যার, 10 ব্যাচ এখনো আছে। 10 ব্যাচ আয়োজন করেছিল আর কি, ওরা আমার সাথে যোগাযোগ করেছিল, আমি অবশ্য আপনাদের উপস্থিত ছিলাম ফেয়ারওয়েল অনুষ্ঠানে। ঠিক আছে, তার নাম ডাকতেছি, প্রেজেন্ট দিয়েন। প্রথমে হচ্ছে মাইসুর রহমান।
নাকি মশিউর রহমান, সরি মশিউর রহমান আছেন? না, স্যার আরিফুর রহমান। আমি সিয়ারই ডাকতেছি। জাকির খান আছেন? জি স্যার। ওকে, সো আপনি আজকে প্রেজেন্ট, আপনার আগে সব প্রেজেন্ট দিয়ে দিলাম, 3 দিনে প্রেজেন্ট। নাহিদা সুলতানা আছে, তারপর হচ্ছে নাজমুন নাহার নাজমা, ইনি তো কথাবার্তা কিছু বলেন নাই মনে হচ্ছে। আচ্ছা, উনি কথা বলেন, উনি হাত তুলছে। নাজমুন নাহার, ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ কথা বলতে হবে, কথা না বলে কিন্তু আপনার, ও আচ্ছা আমি কিন্তু একটা গুগল ক্লাসরুমে আমি দেখাচ্ছি, গুগল ক্লাসরুমের লিংক কিন্তু দিয়েছি, আপনার সবাই সেটা ফিল আপ করবেন। এখানে আপনাদের আমি 2 মার্কস রাখতেছি, এটা একটা কোশ্চেনিয়ার। আচ্ছা আমি নামটা ডেকে নিয়ে তারপর দেখাচ্ছি। সোহেল রানা আছেন? সোহেল রানা, সোহেল রানা নাই নাকি বুঝতেছি না। জুয়েল রানা, সোহেল রানা কে আছেন? স্যার ওর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অনেক। আচ্ছা আছে মনে হচ্ছে একজন, এই আইডি সো দিয়ে দিলাম সব পেজে। তারপর হচ্ছে কি মুক্তি স্যার আমি ইমান, আছি, স্যার আমি আছি। ওকে হ্যাঁ সোহেল রানা প্রেজেন্ট দিয়ে দিছি। তারপর হচ্ছে মুক্তি ইমানুর রহমান, জি স্যার আমি। হ্যাঁ ইমানুর আছে। তারপর আরিফুর রহমান 13 আইডি, জি স্যার, আমি আরিফুর রহমান। ওকে। তারপর হচ্ছে রাকিব মিয়া, রাকিব মিয়া নাই। শুভ কুমার দাস, জি স্যার আছি। ওকে শুভ কুমার দাস। তারপরে হচ্ছে এমডি, এটা কি আনিসুর রহমান, আনিসুর সাহেব নাই। তারপর রাজীব আহমেদ, রাজীব সাহেব তো ক্যাপ্টেন আছে। রুহুল আমিন, জি স্যার আছি স্যার। রুহুল আমিন। তারপর হচ্ছে কি সামিউল বশির, জি স্যার আছে স্যার। হাবিবুর রহমান, হাবিবুর নামে কিন্তু দেখছিলাম মনে হয় নাই। আতিকুল ইসলাম, স্যার আছি স্যার। আতিকুল, ওকে আতিকুল। তারপর হচ্ছে বুলু রানী গায়েন মনে হয়, ছিল স্যার। হ্যাঁ ছিল। তারপর সাকিব শেখ, সাকিব শেখ আছেন? নাই। না। তারপর হচ্ছে মনিরুল ইসলাম আকাশ, আছি স্যার। ওকে। জি তারপর স্যার আছি। হ্যাঁ মনি হোসেন, ধ্রুব। মনি সাহেব আছেন? মনি সাহেব নাই। ঠিক আছে, আমি 1 মিনিট, আমাদের 2 মিনিট সময় দেন, আমি আপনাদের গুগল ক্লাসরুমের গুগল ফর্মে একটা আমি কোশ্চেনিয়ার পাঠিয়েছি, সেটা আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের পার্ট হিসাবে। So আপনারা আপনাদের আইডি, তারপরে নেম দিবেন, তারপর ডিপার্টমেন্ট দিবেন, আপনাদের জেন্ডার দিবেন, এজ দিবেন, এক্সপিরিয়েন্স ইউজিং দ্য ই লার্নিং সিস্টেম। ই লার্নিং মানে হচ্ছে আপনারা যে ইন্টারনেটে শিখতেছেন আর কি। ই লার্নিং বলতে শুধুমাত্র যে পড়াশোনা করতেছেন এমন কিন্তু না, আপনারা তো অবশ্যই কি বলে গুগল করে অনেক সময় আপনারা ওয়ার্ড মিনিংও শিখেন, অনেক সময় আপনারা খেলা সম্পর্কে জানেন, তাই না? অনেক সময় আপনারা ইন্টারনেট থেকে অনেক কিছুই তৈরি করেন, তাই না, বের করেন বা শিখেন, সেটাই হচ্ছে ই লার্নিং। তো আপনি কতদিন ধরে শিখতেছেন সেটা আপনি এখানে দিবেন। তারপর কোশ্চেনটা যেমন ফর এক্সাম্পল দ্য ই লার্নিং সিস্টেম ইজ ইজি টু ইউজ, অর্থাৎ ইন্টারনেটের যে শেখাটা সেটা আপনার যদি কাছে সহজ মনে হয় তাহলে আপনি হয় এগ্রি হবেন অথবা ডিসএগ্রি হবেন। যদি সহজ মনে হয় তাহলে তো আপনি এগ্রি হবেন। এগ্রির মধ্যে আবার রেঞ্জ আছে, মডারেটলি এগ্রি, স্ট্রংলি এগ্রি, অনলি স্যার এগ্রি। মনির স্যারের লিংক দিচ্ছে, হ্যাঁ মনির স্যারের লিংক দিছে, ওই ক্লাসে ঢুকতে বলতেছে। হ্যাঁ ঠিক মনি আছে, স্যারের 1 লিংক মিনিট। দিছে, এখন কি আমরা হ্যাঁ খাওয়া ঠিক দাওয়া আছে, করবো না? তাহলে হ্যাঁ, তাহলে এটা এটা আপনার ফিল আপ করবেন, এখানে আমি ট্রু মার্কস দিব, সবাই ফিল আপ করবেন, ঠিক আছে। আমি লিংক দিয়ে দিছি এটার, ঠিক আছে স্যারের সাথে। তাহলে আমি 1 মিনিট, আমি আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে নেই, তারপর আপনার চলে যান।
আছে ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, স্যারের ক্লাস করেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে।